লামিয়া তোমরা রোল নাম্বার লিখো, রোল নাম্বার লিখো। ওয়ালাইকুম সালাম। নামের সাথে আর লিখে হাইফেন দিয়ে রুল, তারপর ব্র্যাকেটে যারা হিউম্যানিটিস তারা এস লেখো, যারা বিজনেস তারা বি লিখে, তাহলে ভালো হবে। হ্যাঁ এস লিখছো ঠিক আছে, তারপর এস লেখার সামনে রুলটা লিখতে হবে, কারণ যারা বিজনেস এবং যারা হিউম্যানিটিস একই রোল নাম্বার থাকতে পারে। স্যার আপনি কি পড়া আপলোড করেন না? হ্যাঁ হ্যাঁ করি তো, পাও নাই? না স্যার, স্যার গতকালকে যে ক্লাসটা করেছেন সে পড়াটা তো পাইনি ইউটিউবে। ও আচ্ছা আচ্ছা, অনেক সময় নেট থাকলে হইতে দেরি হয়। আজকে পাবে, আজকে পাবে, ঠিক আছে। গতকাল ওই প্রথম বিদ্যুতের একটু সমস্যা ছিল তো। তোমাদের আজকে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কাজে কোশ্চেনের ইয়েটা আলোচনা করব, প্লাস ইউটিউবে দিয়ে দেব। আমাদের প্রথম অধ্যায় তো আলোচনা শেষ, এখন শুধু বিভিন্ন মডেল কোশ্চেন নিয়ে আমরা কয়েকটা ক্লাস আলোচনা করব। সুমাইয়া তুমি তো হিউম্যানিটিজ বা বিজনেস কিছুই লেখো নাই, তুমি লিখবা হ্যাঁ এইচ লেখছো, কিন্তু এইচ লিখে রুলটা লেখো, তাহলে বুঝবো যে হিউম্যানিটিজ এবং রুল এত। এইচ লিখে একটু হাইফেন দিয়ে রুলটা লিখে ফেলো। সুমাইয়া তুমি কিন্তু বিজনেস লিখলে বি অথবা এইচ লিখলে হিউম্যানিটিজ, এখানে একটা লিখো কোন গ্রুপে, তাহলে বোঝা যায় না। তোমাদের রোল কল কাউন্ট করবো তো, অ্যাটেন্ডেন্সের জন্য বিজনেস এবং হিউম্যানিটিজ এই জিনিসটা একুরেট হওয়া লাগবে। আমাদের পুরো নাম লিখতে হবে না, নামের প্রথম অংশ লিখলেই হবে। তবে নামের প্রথমটা অংশ লিখে এইচ লিখে তুমি হাইফেন দি রুলটা লিখে দিও। বুঝতে পারছো? রহিমা আক্তার পুরোটা লিখতে হবে না, রহিমা লিখে এইচ লিখবা বা বি লিখবা আর রুলটা লিখবা। লামিও ঠিক একইভাবে হ্যাঁ, লামিয়া লিখে এইচ লিখে হাইফেন দিয়ে রুলটা লিখে দিব। কারণ তোমাদের বিজনেস এবং হিউম্যানিটিজ দুটা গ্রুপের একই ক্লাস তো, একই রোল নাম্বার হয়ে গেলে আমরা খুঁজে পেতে অসুবিধা হবে। তোমাদের পরে ক্লাসটা কার? সুমাইয়া তোমাদের পরে ক্লাসটা কার হবে?
স্যার নাদিয়া মিসের ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা সংক্ষিপ্ত নাম ব্যবহার করো, আর ওই মেন কথা হইলো সংক্ষিপ্ত না লেখলেও যাই লেখো তোমাদের হিউম্যানিটিজ এবং বিজনেস এই দুটার জন্য তোমাদের এইচ অথবা বি এই দুটা লিখবা, কিন্তু এইচ লিখে হাইফেন দিয়ে রুলটা লিখে দিবে। এইচ এর সামনে রুলটা লিখলে হবে, আবার বি লিখে সামনে রুলটা লিখলে হবে। তাহলে আমি বলবো এটাই তোমাদের রোল নাম্বার। আমি রোল নাম্বার কিন্তু পরের দিকেও আবার কাউন্ট করব, কারণ অনেকে আবার পরের দিকে আসে। আচ্ছা, যারা যারা আসছো তাদের রুলগুলো একটু ইয়ে করে নেই। সুমাইয়ার, তোমার রুল কত? 2 না? রুল সুমাইয়া কি বিজনেস না হিউম্যানিটিজ? সুমাইয়া স্যার আমি হিউম্যানিটিজ এর। হিউম্যানিটিজ, তুমি ইয়ে লিখবা কিন্তু। হ্যাঁ, নামের সামনে এস লিখো কিন্তু। আচ্ছা, লামিয়া তো হিউম্যানিটিজ, ঠিক আছে। লামিয়ার রুল কত? স্যার 4। আচ্ছা, আর রহিমার? রহিমা, তুমি তুমি কি হিউম্যানিটিজ না বিজনেস? রহিমা, তুমি শুনতে পারছো? রহিমা আক্তার তো হিউম্যানিটিজ, রুল 11 না? রহিমার রুল 11, হ্যাঁ ঠিক আছে, এভাবে একটু লিখে দিলে। লামিয়া রুল 4, ঠিক আছে, থ্যাংক ইউ। সুমাইয়া কিন্তু এইচ লেখে নাই, তোমরা যেভাবে লেখছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি একটু শুরু করি না? আমাদের কিন্তু অধ্যায়টা শেষ করছি আমরা উন্নততর জীবনধারা। আমরা প্রথম অধ্যায়ের উন্নততর জীবনধারা অধ্যায়টা রিডিং পর আমরা শেষ করেছি। এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, রহিমা কি কিছু বলবে? আচ্ছা, আমরা আলোচনা শুরু করি। এর মধ্যে কেউ যদি আসে তাহলে আমরা আবার ফিরে যাব। দেখো, আমরা তোমরা কি দেখতে পাচ্ছ অধ্যায়টা উন্নততর জীবনধারা? এই প্রথম প্রশ্নটা কি দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমাদের কি লিখছে বলতো? খাদ্যের ক্যালোরি কাকে বলে? দেখতে পারছো খাদ্যের ক্যালোরি? হ্যাঁ, বলো বলো, খাদ্যের ক্যালোরি। খাদ্যের ক্যালোরি কাকে বলে? হ্যাঁ, ঠিক আছে, আমরা খাদ্যের ক্যালোরি কাকে বলে এই জিনিসটা আমরা লিখেছি। তাহলে দেখো, হ্যাঁ, খাদ্যের ক্যালোরি কাকে বলে যেটা আমরা লিখেছি, তাহলে আমাদের উত্তরটা কি হবে? খাদ্যের ক্যালোরি কাকে বলে এটার উত্তরটা হবে, খাদ্যের মধ্যে পুষ্টি উপাদান খাই আমরা, খাদ্যের মধ্যে অনেক পুষ্টি উপাদান খাই। পুষ্টি উপাদান থেকে নির্গত তাপশক্তি পরিমাপের এককে খাদ্যের ক্যালোরি বলে।
বুঝতে পেরেছ? খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপ শক্তি পরিমাপ হয়। অর্থাৎ খাদ্য খাইলে আমাদের শরীরে কি তাপ উৎপন্ন হয়, সকল খাদ্যে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়। কাজে আমাদের তাপ উৎপাদনের জন্য আমরা কি করি? খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপ শক্তি পরিমাপের একককে আমরা খাদ্য ক্যালোরি বলি। এরপরে প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, ক্যালসিয়াম মানুষের দেহের জন্য প্রয়োজনীয় কেন, তাই না? ক্যালসিয়াম মানুষের দেহের জন্য প্রয়োজনীয় কেন? আমরা তো ক্যালসিয়াম চিনি, ক্যালসিয়াম কি একটা খনিজ লবণের উপাদান, তাই না? ক্যালসিয়াম কি এটা খনিজ লবণের উপাদান। হ্যাঁ, তো ক্যালসিয়াম মানুষের দেহের জন্য কেন প্রয়োজন? ক্যালসিয়াম দিয়ে কি হয়? ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠন, হাড় শক্ত রাখার জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। কারণ ক্যালসিয়াম কিসে কিসে থাকে? মাছের কাঁটা আর মাংসের হাড়ের মধ্যে যথেষ্ট ক্যালসিয়াম থাকে। তাহলে দাঁত ও হাড় গঠন শক্ত করার জন্য, দাঁত ও হাড় গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। তাছাড়া রক্ত সঞ্চালন ও হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এটা যথেষ্ট ভূমিকা রাখে। ক্যালসিয়াম অভাবে কি রোগ হয় বলো? ক্যালসিয়াম অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। রিকেটস রোগ মানে কি? হাড় চিকন হয়ে বেঁকে যায়, হাড় চিকন হয়ে বেঁকে যায়। বুঝতে পেরেছো? আর যে রিকেটস রোগটা ক্যালসিয়ামের অভাবে হয়। তাছাড়া বয়স্ক নারীদের অস্টিওমেলাইসিয়া রোগ হয়। অস্টিওমেলাইসিয়া রোগ হয়, অর্থাৎ এই ধরনের রোগ হচ্ছে কি, তারা হাঁটতে পারে না, জয়েন্টে জয়েন্টে কেমন ব্যথা করে, বলে যে আমাদের হাড়ের মানে শক্তি কমে গেছে, মজ্জা অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায়। তো যা হোক, এই রোগটাকে বলা হয় অস্টিওমেলাইসিয়া। এটা নাম লিখতে পারলে অসুবিধা নাই। তা এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়। যদি ক্যালসিয়াম জাতীয় খাবার কম খাই, তাহলে শিশুদের কিন্তু দেখা যায় যারা বাচ্চাকে বুকের দুধ দেয়, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হয়। ক্যালসিয়াম জাতীয় খাবার কিন্তু আমাদের শাক লতার মধ্যে আছে। যেমন আমরা পালং শাক খাই, পালং শাকে আছে, কাঁচা কলাতে আছে, এবং সব ধরনের শাকসবজির মধ্যে মোটামুটি আছে। কাজে ক্যালসিয়ামের অভাব হলে কি, শিশুদের দাঁত উঠতে দেরি হয়। আবার শিশুদের রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে, অর্থাৎ তাদের রক্ত সঞ্চালন অনেক স্লো থাকে। আচ্ছা, এবার আসো 2 নম্বরে, ভিটামিন কাকে বলে? ভিটামিন, আমরা তো ভিটামিন সবাই চিনি, তাই না? ভিটামিন কাকে বলে বলো তো? ভিটামিন কি? ভিটামিন একটা খাদ্য উপাদান, তাই না? ভিটামিন একটা খাদ্য উপাদান। তো এই খাদ্য উপাদানটা আমরা কি করি? ভিটামিন কাকে বলে অথবা ভিটামিন কি? এটা বলতে বোঝায় কি, দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় এবং স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থকে আমরা ভিটামিন বলি। দেখো, ভিটামিন একটা বড় সংজ্ঞা, এটা তোমরা বইয়ের মধ্যে পাবে। ভিটামিন কাকে বলে? এটা হলো দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় এবং স্বল্প পরিমাণে খাদ্য উপস্থিত জৈব রাসায়নিক পদার্থকে আমরা ভিটামিন বলে থাকি, তাই না? অর্থাৎ যারা ভিটামিন জাতীয় জিনিস কম খাবে, তাদের কিন্তু পুষ্টি এবং বৃদ্ধি সাধন কম হয়। কাজে এবং রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন অতি প্রয়োজনীয় উপাদান। এরপর দেখো, খাদ্য তালিকা কাঁচা কলা থাকা প্রয়োজন কেন? আমরা কাঁচা কলা কিন্তু সবাই চিনি, যে কোনটা কাঁচা কলা, তাই না? কাঁচা কলা দিয়ে কি খাই আমরা? তরকারি খেয়ে থাকি। আমরা তরকারি রান্না করার জন্য কি কাঁচা কলা রাখি। কাজে খাদ্যে আমাদের কাঁচা কলা থাকা অতি দরকারি। এবার আমরা দেখবো কি কাঁচা কলা থাকা কেন দরকার। হ্যাঁ, এটার জন্য আমরা কি করব দেখো,
জীবদেহ স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের মধ্যে খনিজ লবণ একান্ত দরকারি। খনিজ লবণ অত্যন্ত দরকারি জিনিস। কাঁচা কলা খনিজ লৌহ সমৃদ্ধ একটি খাদ্য উপাদান, যার প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা। হিমোগ্লোবিন হলো রক্তের একটা উপাদান, কাজে কাঁচা কলা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এই জন্য আমাদের খাদ্য তালিকা কি কাঁচা কলা থাকা দরকার। কাঁচা কলা পর্যাপ্ত লৌহ সরবরাহ করে থাকে এবং খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা একান্ত দরকার। বুঝতে পেরেছ? এই জন্য আমরা খাদ্য তালিকায় কি কাঁচা কলা রাখতে চেষ্টা করি। এবার আসো 3 নম্বরে, সুষম খাদ্য কাকে বলে অথবা সুষম খাদ্যকে। আমরা তো সুষম খাদ্য সবসময় চিনি, যে সুষম খাদ্যকে যে খাদ্যের মধ্যে আমাদের খাদ্যের 6টি উপাদান, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, খাদ্য, ভিটামিন ও খনিজ লবণ, ভিটামিন ও পানি, এই 6টা থাকে। অর্থাৎ মুখ্য উপাদান 3টা আর গৌণ উপাদান বা সহায়ক উপাদান 3টা। এই 6টি উপাদান যে খাদ্যের মধ্যে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি। সুষম খাদ্য কিন্তু আমরা নিচের ক্লাসেও পড়েছি, তাই না? যে খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ, এই 3টা হলো খাদ্যের মুখ্য উপাদান, আর গৌণ উপাদান হলো ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলি সহায়ক উপাদান। এই 6টি উপাদান বিদ্যমান থাকে, তাকে আমরা কি বলি? সুষম খাদ্য। এবার আসো, দেহের স্বাভাবিক সুস্থতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স অতি আবশ্যক কেন? ভিটামিন বি কমপ্লেক্স অতি আবশ্যক কেন, এটা আমরা দেখি। ভিটামিন বি কমপ্লেক্স তো আমাদের বইয়ের মধ্যে একটা চার্ট আছে, তারপর আমরা ভিটামিন বি কমপ্লেক্সের কার্ডটা আমরা একটু আলোচনা করি। ভিটামিন বি কমপ্লেক্স এই জন্য বলা হয়েছে, ভিটামিন বি অনেকগুলির প্রকারভেদ আছে, এই জন্য আমরা সবগুলিকে একসাথে মিলে আমরা কি করি? ভিটামিন বি কমপ্লেক্স বলি। তো ভিটামিন বি কমপ্লেক্স হলো কি, ভিটামিনের সংখ্যা প্রায় 12টা। ভিটামিন সংখ্যা হলো 12টা। ভিটামিন ভিটামিনের এই দলটাকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। ভিটামিন যেহেতু এখানে 12টা আছে সংখ্যায়, ভিটামিন বি আছে সংখ্যায় 12টি। ভিটামিনের এই দলটাকে আমরা একত্রে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাকের কাজ, প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক। আমি আবার বলছি, দেখো, ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সংখ্যায় 12টি। ভিটামিনের এই দলটিকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাকের কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক, মানে অর্থাৎ খুবই প্রয়োজনীয়। খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকা আমাদের জন্য খুবই দরকার। এরপর আমরা আসি সুষম খাদ্য পিরামিড কি। সুষম খাদ্য বলছি। এবার হলো 4 নম্বর, দেখো 4-এর পদ হলো কি, সুষম খাদ্য পিরামিড কাকে বলে? সুষম খাদ্য পিরামিড কাকে বলে? সুষম খাদ্য পিরামিড আমরা কি বলি? যেমন শর্করাকে নিচু স্তরে রাখে, শর্করাকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় পদার্থকে সাজানোর মাধ্যমে যে কাল্পনিক পিরামিড তৈরি করা হয় তাকে আমরা সুষম খাদ্য পিরামিড বলি। আমি আবার বলছি, শর্করাকে নিচের স্তরে রেখে, আমাদের শর্করা সবচেয়ে বেশি আমরা খেয়ে থাকি, চাল, ডাল, আটা, এগুলো কিন্তু শর্করা। চাল, ডাল, আটা, রুটি যা খেয়ে থাকি আমরা সবগুলো হলো শর্করা। অর্থাৎ ভাত এবং রুটি আমরা বেশি পরিমাণ খাই, এই জন্য এটা হলো শর্করা। তো শর্করাকে আমরা সবচেয়ে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে আমরা শাকসবজি, ফলমূল, আমিষ,
স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাধারণের মাধ্যমে যে কাল্পনিক পিরামিড তৈরি করি তাকে আমরা সুষম খাদ্য পিরামিড বলি। তাহলে সুষম খাদ্য পিরামিড আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার আসি আমরা একটা প্রশ্ন লিখলাম, বার্গার শরীরের জন্য ক্ষতিকর কেন? বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর? বার্গার, আমরা তো বার্গার সবাই চিনি, তাই না? বার্গার শরীরের জন্য ক্ষতিকর কেন? আমরা ফাস্টফুডের দোকানে সবচেয়ে বেশি বার্গার দেখতে পাই। বার্গার এক ধরনের জাঙ্ক ফুড, এটা আমরা জানি। জাঙ্ক ফুড নিচের ক্লাসে আমরা পড়েছি জাঙ্ক ফুডটা কি। হ্যাঁ, জাঙ্ক ফুডটা কি এটা আমরা আগেও কিন্তু পেয়েছি। তাই আমরা এখন দেখবো বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর। বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর এই জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ দেখো, তাহলে বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর এটা আমরা একটু দেখতে চাই। বার্গারে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি থাকে। প্রাণীজ চর্বি অর্থাৎ আমরা যেই বার্গার গুলি আমরা খেয়ে থাকি এগুলি কিন্তু আমরা চর্বিকে অপছন্দ করি, অথচ যারা বার্গার তৈরি করে, বিফ বার্গার হোক, চিকেন বার্গার হোক, এগুলি কিন্তু আসলে সঠিক চিকেন না, সঠিক মাংস না, কিন্তু এগুলিতে সব বেশিরভাগ চর্বি জাতীয় জিনিস দিয়ে রাখে। কাজেই যারা বার্গার খেয়ে থাকে ফাস্টফুডের দোকানে, তারা কিন্তু বোকার মতো কাজ করে। হ্যাঁ, কারণ এখানে যথেষ্ট পরিমাণ চর্বি, প্রাণীজ চর্বি দিয়ে রাখে। অধিক পরিমাণে বার্গার খাদ্য হিসেবে গ্রহণ করলে আমাদের শরীরে এগুলো চর্বি কলায় রূপান্তরিত হয়। চর্বি কলায় অর্থাৎ শরীরের মেয়াদ হিসেবে জমে যায়। দেখো, যারা ফাস্টফুড বেশি খায় তারা অতি তাড়াতাড়ি মোটা হয়ে যায়। তাছাড়া শরীর সুস্থ মানে মোটা হয়ে যায়, শরীর অনেক মোটা হয়ে যায়। বার্গার আমাদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের অভাব রয়েছে। আমাদের জন্য শরীরের জন্য যে ভিটামিন এবং খনিজ লবণ দরকার এটাকে মোটেই নেই। কারণ বার্গার তো লবণ, চিনি এবং অতিরিক্ত চর্বি জাতীয় পদার্থ থাকে। চিনি এবং চর্বি জাতীয় পদার্থ থাকে, অতিরিক্ত বার্গার বেশি খায়। বার্গার যারা বেশি পরিমাণ খায়, হ্যাঁ হ্যাঁ আপা কি বলেন? হ্যাঁ ক্লাসে আমি তো হিউম্যানিটিজ এবং বিজনেস 9-এর। হ্যাঁ জি জি, কমার্সের এবং আর্টসের আর কি, দুইটা ক্লাস কম্বাইন হয়। শোনেন, এই জন্য তো আমার বিজনেসের কোনো জ্ঞান, আমার এখন হিউম্যানিটিজ বাচ্চারা জয়েন করছে। আমার রুটিন তো এইভাবে আছে, বুঝছেন, সেকেন্ড পিরিয়ডে। আপনি আপনার সাথে বললে বলতে আমি জানি না, তো আমার ক্লাস তো এই সেকেন্ড পিরিয়ডে, এবং ওরাও তো জয়েন করছে, বুঝছেন। আয় হ্যাঁ, ক্লাস 9-এ। তা আপনি অন্য অন্য টাইমে যদি শিফট করতে পারেন তাহলে ভালো হয়। তো দেখেন না আপনি আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনি অন্য অন্য একটু পরে বা আগে যদি ইয়ে করতে পারেন তাহলে সমস্যা। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর। কারণ বার্গারে আমাদের দেহের উপকারী কোনো কিছু থাকে না। যেমন এটাতে যেহেতু অতিরিক্ত প্রাণীজ চর্বি থাকে এবং বেশি পরিমাণ চিনি থাকে, এগুলি আমাদের শরীরের জন্য ভালো না। বুঝতে পেরেছ? ভালো না যেহেতু, কাজে আমাদের এরা শরীরের জন্য মানে খুব ক্ষতিকর। কারণ এটা যে চর্বি আছে, এই চর্বির বেশি পরিমাণ যদি আমরা খেয়ে থাকি তাহলে আমরা মোটা হয়ে যাই, এবং এই মোটা হওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণের কোনো চাহিদা পূরণ করতে পারছে না। এই জন্য বার্গার খাইলে আমাদের উচ্চ রক্তচাপ, এমনকি হৃদরোগেরও কারণ হতে পারে। তাই বার্গার শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই বার্গার শরীরের জন্য খুব ক্ষতিকর। এই জন্য আমরা বার্গারকে যতটুকু সম্ভব মানে পরিহার করতে চেষ্টা করব। এবার আসি আমরা 3 নম্বর পর কি আসবো, না 4 গেল, বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর ব্যাখ্যা করলাম। তারপরে দেখো চর্বি কাকে বলে। চর্বি কাকে বলে? চর্বি তো একটা কি, চর্বি তো আমরা সবাই চিনি, তাই না? চর্বি কি জিনিস জানো? চর্বি কি? চর্বি এটা একটা খাদ্য উপাদান, সুষম খাদ্য উপাদান, যেটা উপাদান আছে চর্বি। তো চর্বিটা কি? এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বিশিষ্ট কঠিন স্নেহ পদার্থ বলা হয় চর্বি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড মানে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড, আচ্ছা প্যাট মানে চর্বি জাতীয়।
সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট কঠিন স্নেহ পদার্থকে আমরা চর্বি বলি। এখন ফ্যাটি অ্যাসিড যেহেতু এটা একটা ফ্যাট মানে কি চর্বি জাতীয়, এই জন্য ফ্যাটি অ্যাসিড আমরা অনেক ধরনের দেখে, কিছু ফ্যাটি অ্যাসিড পানিজ দ্রবণীয় এবং কিছু তৈল জাতীয় পদার্থ দ্রবণীয় হয়, এটা আমরা বইয়ের মধ্যে পড়েছি। তাহলে আমাদের সংজ্ঞাটা লিখবো শুধু সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট কঠিন স্নেহ পদার্থকে আমরা চর্বি বলে থাকি। অর্থাৎ যেটা কঠিন, তুমি দেখো চর্বি অনেক সময় মানে শক্ত হয়ে থাকে, মানে গরুর মাংসের সাথে চর্বি থাকে, এটা কিন্তু শক্ত অবস্থা থাকে, এবং পাক করলেও দেখো একটু শক্ত হয়ে থাকে এগুলি। হ্যাঁ, কিছু কিছু জানি যেটা কঠিনটা, এটা আমরা কি চর্বি জাতীয় চর্বি বলে থাকি। এরপরে বলো, এরপর দেখো বার্গারকে জাঙ্ক ফুড বলা হয় কেন? জাঙ্ক ফুড, এটা কিন্তু আমরা নিচের ক্লাসে পড়েছি। বার্গারকে জাঙ্ক ফুড, অর্থাৎ ফাস্ট ফুডের দোকানে আমরা কি যে বার্গার খেয়ে থাকি, এটাকে কেন জাঙ্ক ফুড বলা হয়? এটা জাঙ্ক ফুড, বার্গারকে জাঙ্ক ফুড বলা হয় কেন? এখন জাঙ্ক ফুড হলো এমন একটি খাবার যা স্বাস্থ্যগত মূল্যের চেয়ে দেহের ব্যাপারটি কি, খাদ্যের ব্যাপারটি বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ স্বাস্থ্যগত মূল্যের চেয়ে দেহের মোটা হওয়ার ব্যাপারটা বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে আমরা দেখব যারা পরে জয়েন করতেছো তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে যাবা। শাহিন মির্জা, তুমি রোল নাম্বার দিয়ে যাবা। তোমার ওইতে নামের সাথে কিন্তু রোল নাম্বার নেই। হ্যাঁ, রোল নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দিবা, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক আছে। অ্যাটেন্ডেন্স না থাকলে অনেক নাম্বার থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবা, অ্যাটেন্ডেন্সের মার্কের জন্য পাস হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা বলছি বার্গারকে জাঙ্ক ফুড বলা হয় কেন? জাঙ্ক ফুড হলো এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত মূল্যের চেয়ে স্বাস্থ্য মোটা হওয়ার ব্যাপারটি বেশি গুরুত্ব দিচ্ছে। এটি শরীরের জন্য ভালো না। বার্গার অতিমাত্রায় প্রাণীজ চর্বি এবং অধিক পরিমাণ শর্করা থাকে। শর্করা বলতে এখানে বেশি পরিমাণ চিনিও থাকে। হ্যাঁ, অতিমাত্রায় কি থাকে? চর্বি থাকে, এবং বেশি পরিমাণে কি চর্বি থাকে? প্রাণীজ চর্বি থাকে, এবং বেশি পরিমাণ চিনি থাকে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। এই জন্য, কারণ এটা তো সুষম খাদ্য নয়, কারণ এটা সুষম খাদ্য না, খনিজ লবণ ভিটামিনের খুব অভাব আছে, তাই এটা স্বাস্থ্যের জন্য জাঙ্ক ফুড খুবই ক্ষতিকর। এই জন্য আমরা বলি বার্গার। হ্যাঁ বলো স্যার, প্রশ্নটা আবার প্রথম থেকে দেখাবেন? প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ দেখাবো। আমি শোনো, 6 নম্বর প্রশ্ন পর্যন্ত শেষ করে আমরা আবার পিছন দিকে যাবো, আবার প্রথম থেকে আমরা আবার আলোচনা করবো। আর যারা পরে আসছো তারা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে যাবা। হ্যাঁ, যারা পরে আসছো অ্যাটেন্ডেন্স দিয়ে যাবা, কারণ অ্যাটেন্ডেন্স তোমাদের জন্য খুবই দরকারি। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, তারপর দেখো তোমাদের অ্যাটেন্ডেন্স না দিলে তোমাদের অনেক নাম্বার বাদ পড়ে যাবে। আচ্ছা, যে প্রশ্নগুলির সমস্যা থাকে এগুলি তোমরা জিজ্ঞেস করো, আমরা আবার রিপিট করবো, অসুবিধা নেই। তাইলে আমরা বলছিলাম বার্গার শরীরের জন্য কেন ক্ষতিকর। এর 5 নম্বরে বলছিলাম চর্বি কাকে বলে। এরপরে 5-এর খতে আমাদের আলোচনা করলাম কি বার্গারকে জাঙ্ক ফুড বলা হয় কেন, এটা আমরা আলোচনা করেছি। এবার আসছি আমরা পুষ্টি কি। পুষ্টি, হ্যাঁ পুষ্টি কি? পুষ্টি তো আমরা জানি, পুষ্টি তো একটা খাদ্য উপাদান, তাই না? পুষ্টি কি? পুষ্টি দেখো, জীব বিপাক্রিয়া জীবদেহ পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু গ্রহণ করে। যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবদেহ পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু গ্রহণ করে এবং আত্তীকরণের দ্বারা দেহের পুষ্টি চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ করে এবং শরীরের ক্ষয় পূরণ সাধন করে, তাই হলো পুষ্টি। কারণ পুষ্টি যদি কোনো শব্দ না বুঝো তাই আমাকে জিজ্ঞাসা করো। এখন এই বিপাক্রিয়া মানে কি? যেটা আমরা হজমের পরে যেটা বিভিন্ন উপাদান তৈরি হয় খাদ্যের, যেমন পুষ্টি হইলে এই ধরনের আমরা খাইলে অনেক শরীর গঠন হয়, আমাদের শরীর গঠনের সাথে শরীরে তাপ উৎপন্ন হয়, শরীর শক্তি উৎপাদন হয়, রক্ত উৎপাদন হয়,
সবকিছু মিলে যেটা আমাদের দেহের সাথে মিশে যায় এটা আমরা বলি আত্তীকরণ। এবং দেহের দেখো শক্তি যোগায়, শক্তি চাহিদা পূরণ করে, দেখো রোগ প্রতিরোধ করে। এইগুলি সব কিছু মিলে আমাদের যেটা পূরণ করে ওইটা হলো আমাদের পুষ্টি। এরপরে 6 নম্বরের খ, 6 খ আমরা দেখলাম কি, ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? ফাস্টফুড স্বাস্থ্যের জন্য কেন ক্ষতিকর এটা আমরা একটু আলোচনা করি। ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? এটা হলো স্বাস্থ্যের জন্য কেন ক্ষতিকর এটা আমরা একটু দেখি। ফাস্টফুড সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। ফাস্টফুডে প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি এবং চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে জাঙ্ক ফুড বা ফাস্টফুড খেয়ে থাকি তখন আমাদের দেহ অনেক মোটা হয়ে যায় এবং দেহে অনেক চর্বি কলা জমে যায়, জমে রূপান্তরিত হয়, ফলে দেহ অনেক মোটা হয়ে যায়। এছাড়া এতে বিদ্যমান অতিরিক্ত চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে, এছাড়াও এইসব খাদ্যে আমাদের জন্য ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। এইসব খাদ্যে কি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে, তাই ফাস্টফুড বা জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য মোটে মানে ভালো না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আবার প্রথম থেকে তাহলে একটু শুরু করে দেখি। আমরা 6 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। এরপর আমরা 7 নম্বরে ছিল কি HIV এর পূর্ণরূপ কি। হ্যাঁ, এটা আমরা দেখো, আমরা 10 মিনিট সময় আছে। দেখো আবার আমরা প্রথম থেকে একটু রিভিউ করছি। দেখো প্রথম ছিল কি আমাদের, এটা কিন্তু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলি আমরা আলোচনা করছি। দেখো খাদ্যের ক্যালোরি কাকে বলে, এটা আমরা লিখছি। খাদ্যের ক্যালোরি হচ্ছে কি খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপশক্তি পরিমাপের এককে আমরা খাদ্যের ক্যালোরি বলি। খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপশক্তি পরিমাপের এককে খাদ্যের ক্যালোরি বলে। ঠিক আছে, এবার আমরা আসি ক্যালসিয়াম মানুষের দেহের জন্য কেন প্রয়োজন, বা ক্যালসিয়াম মানুষের দেহের জন্য প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা কি লিখবো? ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। আমরা ক্যালসিয়াম না খাইলে দাঁত এবং হাড় গঠন হয় না। বুঝতে পেরেছো? অকালে দাঁত পড়ে যায় বা দাঁত ভেঙে যায়, কাজে দাঁত ও হাড় গঠন শক্ত করার জন্য বা শক্ত রাখার জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। তাছাড়া রক্ত সঞ্চালন এবং হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সাহায্য করে। তাছাড়া ক্যালসিয়াম কি করে? রক্ত সঞ্চালন ও হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনকে সাহায্য করে। এবার আসো, ক্যালসিয়াম অভাবে কি রোগ হয়? ক্যালসিয়াম অভাবে বাচ্চাদের রিকেটস রোগ হয়। রিকেটস রোগ আমরা সবাই জানি কি হাড় চিকন হয়ে বেঁকে যায়, হাত পায়ের হাড় চিকন হয়ে যায়। দেখো অনেক বাচ্চার পা খুব চিকন হয়ে বেঁকে যায়, মানে কি এর মতো হয়, বাঁকা দেখা যায়। এই বাঁকা দেখা মানে কি, এটা আমরা রিকেটস রোগ বলি। এটা ক্যালসিয়ামের অভাবে। তারপরে আমরা দেখি বয়স্ক নারীদের কিন্তু অস্টিওমেলাইসিয়া রোগ হয়, অর্থাৎ তারা হাড়ের জয়েন্টে তারা মানে খুব ব্যথা বোধ করে, তারা হাঁটতে পারে না। এইগুলি বিভিন্ন কারণে কিন্তু এই রোগটাকে বলা হয় অস্টিওমেলাইসিয়া। আর শিশুদের দাঁত উঠতে দেরি হয়, হাড়ে মানে কি খাদ্যে যদি ক্যালসিয়াম না থাকে, ক্যালসিয়াম অভাবে কিন্তু শিশুদের দাঁত উঠতে দেরি হয়। কাজে যখন বাচ্চারা দুধ খায় তখন ওই মায়েদের জন্য ক্যালসিয়ামের জাতীয় খাবার খাওয়া খুব দরকার, কারণ সব ধরনের শাকসবজির মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে। সব ধরনের শাকসবজির মধ্যে ক্যালসিয়াম আছে, তবে ক্যালসিয়ামের বেশি পরিমাণ থাকে আমাদের পালং শাকের মধ্যে। পুঁই শাক, ডাঁটা শাক সবাই আছে, কিন্তু ক্যালসিয়াম বেশি পরিমাণ থাকে কলমি শাক এবং পালং শাকের মধ্যে। তারপরে এই শিশুদের রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে, তাই কি আমাদের খাদ্যের মধ্যে ক্যালসিয়াম জাতীয় খনিজ পদার্থ থাকে একান্ত দরকার। এবার আমরা 2 এর কতে আসলাম, ভিটামিন কাকে বলে। ভিটামিন আমরা তো এইমাত্র ভিটামিন কাকে বলে পড়েছি। তো ভিটামিন কাকে বলে আমরা আবার একটু আলোচনা করি। ভিটামিনটা আমরা সবাই চিনি, তাই না? ভিটামিন কাকে বলে এটার সংজ্ঞাটা আমরা একটু দেই।
ভিটামিন সি দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় এবং স্বল্প পরিমাণে খাদ্য উপস্থিত জৈব রাসায়নিক পদার্থকে ভিটামিন বলে। তোমরা বইয়ের মধ্যে সংজ্ঞাটা পাবে। তারপর আমি আবার বলছি, দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও অন্যান্য কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় এবং স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থকে ভিটামিন বলে। ভিটামিন কাকে বলে এটা কিন্তু বইয়ের মধ্যে সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমরা আসবো খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা কেন প্রয়োজন। হ্যাঁ, খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা প্রয়োজন কেন, এটা আমরা কিন্তু আলোচনা করেছি। তারপর আবার বলি, জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে খনিজ লবণ একান্ত অপরিহার্য। খনিজ লবণ একান্ত অপরিহার্য। কাঁচা কলা খনিজ লৌহ সমৃদ্ধ একটি খাদ্য উপাদান, যার প্রধান কাজ হচ্ছে রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা। রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা। তাই দেহের পর্যাপ্ত লৌহের সরবরাহ পেতে খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা প্রয়োজন। তাদের কাঁচা কলা আমরা সবাই দেখি, সবাই চিনি। কাঁচা কলা আমরা কি তরকারি হিসেবে খেয়ে থাকি। হ্যাঁ, যেভাবে খাই না কেন কাঁচা কলা তুমি এমনি কাঁচা খাইতে পারো, সিদ্ধ করে খেতে পারো, কাঁচা কলা তরকারি হিসেবে খেতে পারো। তাহলে আমাদের খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা একান্ত দরকার। কারণ কাঁচা কলার মধ্যে কি থাকে, খনিজ লবণের উপাদান সবচেয়ে বেশি থাকে। কাঁচা কলা যেমন খনিজ পদার্থ থাকে, এই খনিজ পদার্থ এটা কি করে, রক্তের প্রধান কাজ রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এবং রক্ত লৌহের সরবরাহ প্রদান করে থাকে। এই জন্য খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা একান্ত প্রয়োজন। আচ্ছা, এবার আসো আমরা সুষম খাদ্য কাকে বলে। সুষম খাদ্য আমরা নিচে ক্লাসে এটা পড়েছি, যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টি উপাদান বিদ্যমান থাকে। যে খাদ্যের 6টি উপাদান যেমন কি, শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, খাদ্য প্রাণ, ভিটামিন, পানি, খনিজ লবণ, ভিটামিন, পানি, এই 6টি উপাদান বিদ্যমান থাকে, তাকে আমরা কি বলি, সুষম খাদ্য। এরপর আসো, দেহের স্বাভাবিক সুস্থতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স অতি আবশ্যক কেন। ভিটামিন বি কমপ্লেক্স অতি আবশ্যক কেন, এটা আমরা ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হয় এটা আগে আমরা আলোচনা করি। ভিটামিন বি কমপ্লেক্স কেন আবশ্যক, এটাও হলো এরকম। দেখো, ভিটামিন বি কমপ্লেক্স থাকা কেন প্রয়োজন, এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সংখ্যা 12টি। ভিটামিন বি কমপ্লেক্স মানে বি ভিটামিন হলো সংখ্যায় 12টি। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য এই 12টি, এই সবগুলি মিলে ভিটামিন এর সব পুরো দলকে আমরা কি বলি, ভিটামিন বি কমপ্লেক্স বলি। যেমন 12টি উপাদান, 12টা ভিটামিন মিলে এই ভিটামিনের গ্রুপটা গঠিত। এই জন্য সবগুলিকে মিলে আমরা কি বলি, ভিটামিন বি কমপ্লেক্স। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিভাগের কাজ, প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি একান্ত আবশ্যক, অতি আবশ্যক। খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স অতি আবশ্যক। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বইয়ের মধ্যেও সংজ্ঞাটা পাবে। কারণ আমরা ভিটামিন বি কমপ্লেক্স কেন বলছি, ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি ভিটামিনের সংখ্যা কতটি, 12টি। এটা তোমাদের কিন্তু পরীক্ষা থাকবে, বি ভিটামিন সংখ্যা 12টি। আচ্ছা, তাহলে বি ভিটামিন সংখ্যা আমাদের জানি 12টি। এই জন্য ভিটামিনের এই দলকে, ভিটামিন বি এর এই দলটাকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলে থাকি। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকের কাজ, প্রজনন ইত্যাদি সম্পূর্ণ করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি একান্ত আবশ্যক। আচ্ছা, এবার আমরা আসবো, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স 4 নম্বরে আমরা কি আলোচনা করেছিলাম, 4 নম্বর আলোচনা করেছিলাম সুষম খাদ্য। হ্যাঁ, সুষম খাদ্য পিরামিড কাকে বলে, সুষম খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য পিরামিড।
তো খাদ্য পিরামিডে আমরা বলছিলাম শর্করাকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় পদার্থকে সাজানোর মাধ্যমে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আমরা সুষম খাদ্য পিরামিড বলি। আবার বলছি দেখো, শর্করাকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজানোর মাধ্যমে তৈরি কাল্পনিক পিরামিডকে সুষম খাদ্য পিরামিড বলে। সুষম খাদ্য পিরামিডের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারলাম। হ্যাঁ, তোমরা একটু লিখে নিও। আচ্ছা, এবার বার্গার শরীরের জন্য ক্ষতিকর কেন? এটা আমরা কি বলবো? বার্গার শরীরের জন্য ক্ষতিকর কারণ হলো বার্গার এক ধরনের জাঙ্ক ফুড। বার্গারের প্রচুর পরিমাণ কি থাকে? প্রাণীজ চর্বি থাকে। অধিক পরিমাণে বার্গার খেলে আমাদের কি হয়? শরীরে চর্বি জমে আমরা মোটা হয়ে যাই। ফলে শরীরে অনেক মোটা হওয়ার কারণে আমাদের চলাচলে অস্বস্তি সৃষ্টি হয় এবং আমাদের আমরা বার্গারে শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ অভাব থাকায় আমাদের শরীরের শক্তি আমরা কি শরীরে কোনো শক্তি পাই না। আমাদের চলাচলের জন্য কোনো খনিজ লবণ এবং যে ভিটামিনের যে অভাব, এটার জন্য আমরা বার্গারকে পরিহার করি। অতিরিক্ত পরিমাণে বার্গার খেলে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ